ওয়েলকাম ব্যাক টু নার্সিং টোটকা। JEPBN 2024 বা পোস্ট বেসিক বিএসসি নার্সিং এন্ট্রান্স এক্সাম রিলেটেড আরেকটি নতুন ক্লাস আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। এই মডেল কোয়েশ্চেন অ্যান্সারগুলি তোমাদের পোস্ট বেসিক বিএসসি নার্সিং এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং এই ধরনের এমসিকিউ অ্যান্সারগুলি তোমাদেরকে প্র্যাকটিস করে এক্সাম দিতে যেতে হবে, কারণ অনেকগুলি অপশান থাকার কারণে এক্সাম হলে কনফিউশন তৈরি হয়। অর্থাৎ হয়তো উত্তরটা আমাদের জানা আছে, তাও অনেকগুলি অপশান থাকার কারণে এবং ঠিকঠাকভাবে প্র্যাকটিস না করলে আমরা ঠিক করতে পারি না যে কোনটা সঠিক উত্তর হবে। তাই অবশ্যই বেশি করে এমসিকিউ টাইপের কোয়েশ্চেন অ্যান্সার প্র্যাকটিস করে যাবে। চলো শুরু করা যাক। প্রথম প্রশ্ন আছে, অ্যাগোরাফোবিয়া ইজ ফিয়ার অফ, অপশান এতে আছে অ্যাগার, বিতে আছে স্ট্রেঞ্জার্স, সিতে আছে ওপেন স্পেসেস, ডিতে আছে ক্লোজড প্লেসেস। তো এর উত্তর হবে অপশান সি, অর্থাৎ ওপেন স্পেসেস। অ্যাগোরাফোবিয়া দেখে কেউ আগার বা এই সমস্ত কিছু দেবে না। তো অ্যাগোরাফোবিয়া মিন্স ফিয়ার অফ ওপেন স্পেসেস। Agoraphobia is the fear of being alone in public places or being in a situation from where one either cannot escape or from which escaping would be difficult or humiliating. অর্থাৎ এখানে কি বলছে, অ্যাগোরাফোবিয়ার ক্ষেত্রে কি হয়, কোনো একজন পার্সন হয়তো পাবলিক প্লেসে আছে, সেখান থেকে খুব সহজে পালিয়ে আসা সম্ভব নয় বা খুব সহজে এসকেপ করা সম্ভব নয়, সেই ধরনের সিচুয়েশানে কোনো একজন মানুষ ভয় পেলে সেটাকে বলছে অ্যাগোরাফোবিয়া। অর্থাৎ ফিয়ার অফ বিইং অ্যালোন ইন দ্য পাবলিক প্লেস, পাবলিক প্লেসে অ্যালোন ফিল করাটাকেই অ্যাগোরাফোবিয়া বলছে। এক্সাম্পলের ক্ষেত্রে আমরা কি বলতে পারি, দ্য পার্সন মে এক্সপিরিয়েন্স the fear of using public transportation, being in open spaces, standing in a line or being in a crowd. অর্থাৎ হয়তো কোনো জায়গায় প্রচুর ভিড় আছে সেখানে যেতে ভয় পাওয়া, বা পাবলিক টয়লেট ইউজ করতে ভয় পাওয়া, বা পাবলিক ট্রান্সপোর্টেশন ইউজ করতে ভয় পাওয়া, বা কোনো একটা ওপেন স্পেসে যেতে ভয় পাওয়া, এগুলি হচ্ছে অ্যাগোরাফোবিয়ার এক্সাম্পল। নেক্সট কোয়েশ্চেন, ক্লস্ট্রোফোবিয়া রেফার্স টু ফিয়ার অফ, অপশান এ গ্রেপস, বি ক্লোজ প্লেসেস, সি অ্যানিমালস, আর ডি ইনসেক্ট। তো এক্ষেত্রে উত্তর হবে অপশান বি বা ক্লোজড স্পেসেস। Claustrophobia is an anxiety disorder that causes an intense fear of enclosed spaces. If someone gets very nervous or upset when he or she is in a tight place like an elevator or crowded room, in the person might হ্যাভ ক্লস্ট্রোফোবিয়া। অর্থাৎ কোনো একজন মানুষ যদি লিফটে উঠতে ভয় পায় বা এলিভেটরে উঠতে ভয় পায় বা কোনো একটা ক্রাউডেড রুমের ভিতর থাকতে ভয় পায়, সেক্ষেত্রে যে জায়গাটা ক্লোজ সেক্ষেত্রে আমরা বলবো ক্লস্ট্রোফোবিয়া। নেক্সট কোয়েশ্চেন, ফার্টিলাইজেশন মিন্স, অপশান এ ফিউশন অফ গ্যামেট অ্যান্ড দ্য স্পার্মাটোজোয়া, অপশান বি ফিউশন অফ স্পার্ম অ্যান্ড স্পার্মাটোজোয়া, অপশান সি ফিউশন অফ স্পার্মাটোজোয়া উইথ ম্যাচিওর ওভাম, অপশান ডি নান অফ দ্য অ্যাবাব। এক্ষেত্রে আমাদের ভেবেচিন্তে উত্তর দিতে হবে, শুধুমাত্র ফিউশন অফ দেখেই অ্যান্সার লিখে দিলে হবে না, পুরো কোয়েশ্চেন অ্যান্সারের অপশানগুলি পড়ে আমাদের উত্তর দিতে হবে। এক্ষেত্রে উত্তর হবে অপশান সি ফিউশন অফ স্পার্মাটোজোয়া উইথ ম্যাচিওর ওভাম। স্পার্মাটোজোয়া উইথ ম্যাচিওর ওভাম যখন ফিউশন হচ্ছে সেটাকে আমরা ফার্টিলাইজেশন বলছি। ফার্টিলাইজেশন অকার্স ইন দ্য অ্যাম্পুলা অফ দ্য ফ্যালোপিয়ান টিউব, অর্থাৎ ফ্যালোপিয়ান টিউবের যে অ্যাম্পুলা পার্ট আছে, সবচেয়ে ওয়াইড পার্ট যেটা, সেখানেই আমাদের ফার্টিলাইজেশনটা হচ্ছে। ওয়ান্স দ্য ফার্টিলাইজেশন টেক্স প্লেস, দিস
নিউলি ফার্টিলাইজ সেল ইজ কল্ড জাইগোট, অর্থাৎ ফার্টিলাইজেশনের পরে যে নতুন সেলটা তৈরি হচ্ছে সেটাকেই কিন্তু আমরা কি বলছি, সেটাকে আমরা জাইগোট বলছি। when the male gamete অর্থাৎ sperm and female gamete অর্থাৎ ovum fused together then zygote is formed, দুটো ফিউজ হওয়ার ফলে ফার্টিলাইজেশন হচ্ছে এবং তার ফলে জাইগোটটা তৈরি হচ্ছে। গ্যামেট আর হ্যাপ্লয়েড সেলস অর্থাৎ দুটি গ্যামেটই কিন্তু হ্যাপ্লয়েড সেল রেজাল্ট ইন ফর্মেশন অফ এ ডিপ্লয়েড সেল, দেয়ারফোর জাইগোট ইজ ডিপ্লয়েড সেল উইথ 46 ক্রোমোজোম, অর্থাৎ জাইগোটে আমাদের কটা ক্রোমোজোম থাকে 46, কিন্তু স্পার্ম এবং এগে আমাদের কটা করে ক্রোমোজোম থাকে, আমাদের 23 করে হ্যাপ্লয়েড ক্রোমোজোম থাকে স্পার্ম এবং এগে, তার ফলেই দুটো ফিউশনের ফলে আমাদের ডিপ্লয়েড জাইগোট তৈরি হয়। নেক্সট কোয়েশ্চেন, ফাংশন অফ দ্য অ্যামনিওটিক ফ্লুইড ইনক্লুডস অল দ্য ফলোয়িং এক্সেপ্ট, অপশান এতে আছে প্রোটেকশন অফ দ্য ফিটাস ফ্রম ইনজুরি, অপশান বিতে আছে প্রোটেকশন অফ দ্য ফিটাস ফ্রম ইনফেকশন, অপশান সিতে আছে টেম্পারেচার মেনটেনেন্স, অপশান ডিতে আছে প্রোভাইডিং অক্সিজেনেশন টু দ্য ফিটাস। এক্ষেত্রে আমাদের সবার আগে দেখতে হবে এখানে এক্সেপ্ট বলেছে, অর্থাৎ কোন কোন কাজগুলি করে না, এক্ষেত্রে উত্তর হবে অপশান ডি বা প্রোভাইডিং অক্সিজেনেশন টু দ্য ফিটাস। এ বি সি এই তিনটি কাজই কিন্তু অ্যামনিওটিক ফ্লুইড করে থাকে। ফিটাসের বডিতে অক্সিজেন সাপ্লাই দেয় আম্বিলিকাল কর্ড ভায়া প্লাসেন্টা, অর্থাৎ ফিটাসের শরীরে অক্সিজেন আম্বিলিকাল কর্ড প্রোভাইড করে থাকে। তো সেক্ষেত্রে আমাদেরকে জেনে রাখতে হবে যে অ্যামনিওটিক ফ্লুইড কোন কোন কাজগুলি করছে। অ্যামনিওটিক ফ্লুইড ডিউরিং প্রেগনেন্সিতে কী কী কাজ করছে? অ্যাক্ট অ্যাজ এ শক অ্যাবজর্বার প্রোটেক্টিং দ্য ফিটাস ফ্রম এক্সট্রেনাস ইনজুরি। আর কি কাজ করছে? মেনটেনেন্স অফ অপটিমাম টেম্পারেচার, এক্ষেত্রে আমাদের টেম্পারেচার মেনটেন করা একটা অপশানে ছিল। নেক্সট হচ্ছে ফ্লুইড ডিস্টেন্স দ্য অ্যামনিওটিক স্যাক অ্যান্ড দেয়ার বাই অ্যালাউ ফ্রি মুভমেন্ট অ্যান্ড গ্রোথ অফ দ্য ফিটাস, অর্থাৎ ফিটাসের গ্রোথে হেল্প করছে ফ্রি মুভমেন্ট প্রোভাইড করার মাধ্যমে। নেক্সট আছে ইট প্রিভেন্ট অ্যাডেশন বিটুইন ফিটাল পার্ট অ্যান্ড দ্য অ্যামনিওটিক স্যাক, ফিটাল পার্ট এবং অ্যামনিওটিক স্যাক যাতে না অ্যাডেশন হয়ে যায় সেটাকেও প্রিভেন্ট করছে। ফিটাসে ওয়াটার সাপ্লাই করছে এবং ইট পারমিটস ফিটাল সোয়ালোয়িং এসেনশিয়াল ফর জিআইটি ডেভেলপমেন্ট, অর্থাৎ গ্যাস্ট্রো ইন্টেস্টিনাল ট্র্যাক্ট ডেভেলপমেন্টে যে ধরনের ইনগ্রেডিয়েন্টসগুলি লাগছে সেগুলিকে সোয়ালো করতে হেল্প করছে ফিটাসকে। নেক্সট কোয়েশ্চেন আছে কুইকেনিং অকার্স অ্যাট, অপশান এতে আছে 8 to 10 উইকস, অপশান বিতে আছে 16 to 20 উইকস, অপশান সিতে আছে 12 to 16 উইকস, অপশান ডিতে আছে 20 to 24 উইকস। তো এক্ষেত্রে উত্তর হবে অপশান বি বা 16 to 20 উইকস। Quickening is the active fetal movement felt by the mother during pregnancy, অর্থাৎ মা যে ফিটাল মুভমেন্টটা প্রথম ফিল করতে পারছে সেটাই হচ্ছে কুইকেনিং। A woman who becomes pregnant for the first time typically feels fetal movement at around 18 to 20 উইকস, অর্থাৎ যে প্রাইমি মাদার অর্থাৎ প্রথমবার মা হচ্ছেন তিনি 18 থেকে 20 সপ্তাহে এই ফিটাল মুভমেন্টটা ফিল করতে পারবেন, এবং যিনি মাল্টিপ্যারা তিনি ফিটাল মুভমেন্ট ফিল করতে পারবেন 15 থেকে 17 সপ্তাহে জেস্টেশনের। নেক্সট কোয়েশ্চেন, hypothermia is stated as a body temperature, অপশান এতে আছে ইকুয়াল টু 35 ডিগ্রি সেন্টিগ্রেড, বিতে আছে বিলো 36.5 ডিগ্রি সেন্টিগ্রেড, সিতে আছে অপশান সিতে আছে বিটুইন 36.5 to 37.5 ডিগ্রি সেন্টিগ্রেড এবং অপশান ডিতে আছে অ্যাবাভ 38 ডিগ্রি সেন্টিগ্রেড। এর উত্তর হবে অপশান বি বিলো 36.5 ডিগ্রি সেন্টিগ্রেড।
তো বেবিদের নর্মাল বডি টেম্পারেচার থাকে 36.5 টু 37.5 ডিগ্রি সেন্টিগ্রেড। হাইপোথার্মিয়াকে আবার টেম্পারেচার হিসাবে 3টি পার্টে ভাগ করা হয়। এক হচ্ছে কোল্ড স্ট্রেস, 2 হচ্ছে মডারেট হাইপোথার্মিয়া, 3 হচ্ছে সিভিয়ার হাইপোথার্মিয়া। তো যখন when the body temperature of newborn baby is between 36 to 36.4 degree centigrade, then the baby is under cold stress। অর্থাৎ বাচ্চার বডি টেম্পারেচার যখন 36 থেকে 36.4 ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে থাকবে তখন সেটাকে বলা হবে কোল্ড স্ট্রেস। নেক্সট হচ্ছে মডারেট হাইপোথার্মিয়া। এক্ষেত্রে বেবির বডি টেম্পারেচার যখন 32 থেকে 35.9 ডিগ্রি সেন্টিগ্রেড থাকবে তখন সেটাকে মডারেট হাইপোথার্মিয়া বলা হয়। 32 থেকে 35.9 থাকবে। নেক্সট হচ্ছে যখন ইনফ্যান্টের বডি টেম্পারেচার 32 ডিগ্রি সেন্টিগ্রেডের কম থাকবে তখন সেটাকে বলা হবে সিভিয়ার হাইপোথার্মিয়া। Next question. When a particular antigen is mixed with antibody in the presence of an electrolyte at a suitable temperature and pH, the particles are clumped. This is called option A তে আছে precipitation, B তে আছে agglutination, C তে আছে electrophoresis আর D তে আছে cataphoresis। এর উত্তর হবে অপশন বি agglutination। তো এক্ষেত্রে আমাদের জেনে রাখতে হবে অ্যাগ্লুটিনেশন এবং প্রেসিপিটেশনের মধ্যে কি পার্থক্য আছে। অ্যাগ্লুটিনেশন আমরা কখন বলবো? যখন অ্যাগ্লুটিনেশন ইজ দ্য ক্লাম্পিং অফ সেলস অ্যাজ দ্য রেজাল্ট অফ অ্যাগ্রিগেশন অফ অ্যান্টিজেন অ্যান্টিবডি। অর্থাৎ যখন অ্যান্টিজেন এবং অ্যান্টিবডি রিয়াকশন করে তখন যদি দুটি অ্যান্টিজেন এবং অ্যান্টিবডিটা মিশে ক্লাম্পিং হয়ে যায় অর্থাৎ ক্লাম্প হয়ে যায় সেটাকে আমরা অ্যাগ্লুটিনেশন বলবো। আর প্রেসিপিটেশন কাকে বলবো? প্রেসিপিটেশন ইজ দ্য ফর্মেশন অফ ইনসলিউবল ল্যাটিস as a result of interaction between soluble antigen and soluble antibodies। অর্থাৎ প্রেসিপিটেশন হচ্ছে একটি প্রক্রিয়া যেখানে অ্যান্টিজেন এবং অ্যান্টিবডি রিয়াকশানের ফলে একটি ইনসলিউবল পার্টিকেল তৈরি হয়, সেক্ষেত্রে সেটাকে প্রেসিপিটেশন বলা হচ্ছে। অ্যাগ্লুটিনেশনের ক্ষেত্রে কি হয়? দ্য সাইজ অফ দ্য অ্যান্টিজেন অ্যান্ড ইন অ্যাগ্লুটিনেশন রিয়াকশন ইজ সিগনিফিক্যান্টলি স্মলার। অর্থাৎ স্মলার অ্যান্টিজেনের সাথে যদি অ্যান্টিবডি রিয়াকশান করে সেক্ষেত্রে রিয়াকশানের ফলে ক্লাম্প তৈরি হয়। এবং প্রেসিপিটেশনের ক্ষেত্রে কি হয়? অ্যান্টিজেন ইন প্রেসিপিটেশন রিয়াকশন ইজ সিগনিফিক্যান্টলি লার্জার। অর্থাৎ অ্যান্টিজেনটা প্রেসিপিটেশন রিয়াকশানে সিগনিফিক্যান্টলি লার্জার থাকে। অ্যাগ্লুটিনেশনের ক্ষেত্রে কি হয়? অ্যান্টিজেন সেডিমেন্টেড অ্যান্টিজেন ইজ ইন সেডিমেন্টেড ফর্ম। অর্থাৎ অ্যান্টিজেনটা সেডিমেন্টেড ফর্মে থাকে এবং প্রেসিপিটেশনের ক্ষেত্রে অ্যান্টিজেন সলিউবল ফর্মে থাকে। আর অ্যাগ্লুটিনেশনের ক্ষেত্রে মেনলি ব্লাড গ্রুপ ডিটারমাইনের ক্ষেত্রেই অ্যাগ্লুটিনেশন রিয়াকশানটা ইউজ করা হয় এবং প্রেসিপিটেশনের ক্ষেত্রে কোনো একটা এলিমেন্ট সলিউশনে প্রেজেন্ট আছে কিনা সেটা ডিটারমাইন করার জন্য প্রেসিপিটেশন ইউজ করা হয়। নেক্সট কোয়েশ্চেন। Alarm, resistance and exhaustion are concepts related to option A health belief model, option B trans theoretical model, option C health promotion model, option D general adaptation syndrome। এর উত্তর হবে অপশন ডি অর্থাৎ জেনারেল অ্যাডাপ্টেশন সিনড্রোম। জেনারেল অ্যাডাপ্টেশন সিনড্রোম General adaptation syndrome describes the physiologic changes of the body which is arrived in response to stress. These changes occur in stages: an alarm reaction, a resistant phase, a period of exhaustion,
These are the three phases of general adaptation syndrome. This theory is by Hans Selye. তো প্রথমে হচ্ছে অ্যালার্ম রিয়াকশন। অ্যালার্ম রিয়াকশনের ক্ষেত্রে কি হয়, the initial response to a stressor that typically involves the secretion of epinephrine, norepinephrine and cortisol among other hormones. অর্থাৎ অ্যালার্ম রিয়াকশনের ক্ষেত্রে কি হয়, এই অ্যালার্ম স্টেজে আমাদের কিছু হরমোন সিক্রেট হয়। যখন আমরা কোনো একটা স্ট্রেসারের মুখোমুখি হয় তখন কোনো এই ধরনের হরমোনগুলি সিক্রেট হয়। নেক্সট হচ্ছে রেজিস্ট্যান্স ডেভেলপমেন্ট। এক্ষেত্রে দ্য বডিজ অ্যাটেম্প্ট টু রিপেয়ার ইটসেলফ ফলোয়িং সিজেশন অফ দ্য স্ট্রেসার অর বাই কন্টিনিউড রাইজ অফ হরমোন ইন রেসপন্স টু ট্রিট পারসিস্টেন্স। অর্থাৎ এক্ষেত্রে বডি স্ট্রেসারগুলোকে বন্ধ করার চেষ্টা করে বা বডিতে হরমোনগুলি আরও বেশি পরিমাণে সিক্রেট করার মাধ্যমে স্ট্রেসারগুলোকে রেজিস্ট করার চেষ্টা করে। নেক্সট হচ্ছে রিকভারি অ্যান্ড এক্সশন ফেজ। ইন দ্য if the threat subsides, the body will begin repairing and adaptation to the prior stressors. অর্থাৎ স্ট্রেসারগুলি যখন সাবসাইড হয়ে যায় তখন বডি ওই স্ট্রেসারগুলির সাথে অ্যাডাপ্ট হয়ে যায়, অর্থাৎ মানিয়ে নেয়। If the threat does not subside, the body will reach exhaustion when it can no longer continue managing the stressor and is unable to return to normal functioning. আর যদি ওই থ্রেটটা সাবসাইড না হয় তাহলে বডি এক্সস্টেড হয়ে যায় এবং আর স্ট্রেসারগুলিকে ম্যানেজ করতে পারে না। এই তিনটি স্টেপ মিলিয়েই হয় জেনারেল অ্যাডাপ্টেশন সিনড্রোম। নেক্সট কোয়েশ্চেন, বাইডেক্সট্রাস রিচ অ্যাচিভড অ্যাট দ্য এজ অফ, অপশান এতে আছে 2 মান্থ, অপশান বিতে আছে 6 মান্থ, অপশান সিতে আছে 4 মান্থ আর অপশান ডিতে আছে 9 মান্থ। অর্থাৎ বাইডেক্সট্রাস রিচ বাচ্চার কত মাস বয়সে অ্যাচিভ হয়? এর উত্তর হবে অপশান সি 4 মান্থ বা 4 মাস। 4 মাস বয়সে একজন বাচ্চা তার 2 হাত দিয়ে কোনো একটা জিনিস ধরতে পারে। তো এখানে এই ছকটা আমাদের মনে রাখতে হবে যে 4 মাস বয়সে বাচ্চার বাইডেক্সট্রাস রিচ অ্যাচিভ হয়, অর্থাৎ কোনো একটা অবজেক্টকে 2 হাত দিয়ে ধরতে পারে। 6 মাস বয়সে কি হয়, বাচ্চার ইউনিডেক্সট্রাস রিচ অ্যাচিভ হয়, অর্থাৎ কোনো একটা অবজেক্টকে বাচ্চা 1 হাত দিয়ে ধরতে পারে এবং অন্য হাতে ট্রান্সফার করতে পারে। 9 মাসে বাচ্চার কি হয়, ইম্যাচিওর পিঞ্চার গ্রাস্প প্রোবস উইথ 4 ফিঙ্গার, অর্থাৎ ইম্যাচিওর পিঞ্চার গ্রাস্প অর্থাৎ কি, বাচ্চা কোনো একটা ছোট জিনিসকে আঙুলের মাধ্যমে ধরতে শেখে। 12 মাস বয়সে কি হয়, বাচ্চার পিঞ্চার গ্যাপস ম্যাচিওর হয়, অর্থাৎ ম্যাচিওরভাবে বাচ্চা কোনো একটা জিনিস আঙুলের মাধ্যমে ধরতে পারে। নেক্সট কোয়েশ্চেন, পজিশন ইউজড পোস্ট অপারেটিভলি হোয়াইল কেয়ারিং ফর এ চাইল্ড উইথ ক্লেফট প্যালেট ইজ, অপশান এতে আছে সুপাইন, অপশান বিতে আছে প্রোন, অপশান সিতে আছে সিটিং আর অপশান ডিতে আছে লেফট ল্যাটারাল। অর্থাৎ কোনো একটা বাচ্চার যদি ক্লেফট প্যালেট রিপেয়ারিং সার্জারি বা প্যালেটোপ্লাস্টি হয়ে থাকে, ক্লেফট প্যালেটের রিপেয়ারিং সার্জারির নাম হচ্ছে প্যালেটোপ্লাস্টি, যদি প্যালেটোপ্লাস্টি হয়ে থাকে তাহলে বাচ্চাকে আমরা পোস্ট অপারেটিভলি কোন পজিশনে রাখবো? এর উত্তর হবে অপশান বি, অর্থাৎ প্রোন পজিশন। এইভাবে বাচ্চাকে আমরা প্রোন পজিশনে রাখবো যখন কোনো একটা বাচ্চার ক্লেফট প্যালেটের সার্জারি হবে। এক্ষেত্রে কিন্তু আমাদের মনে রাখতে হবে যদি বাচ্চার ক্লেফট লিপের সার্জারি হয় তাহলে আমরা ইনজুরি প্রিভেন্ট করার জন্য বাচ্চাকে আমরা সুপাইন পজিশনে রাখবো। দুটি অপারেশনের ক্ষেত্রে কিন্তু 2 ধরনের মেজার নেওয়া হয়। নেক্সট কোয়েশ্চেন, Polyhydramnios is seen in all of the following condition except, অপশান এতে আছে ডিওডেনাল অ্যাট্রেসিয়া, অপশান বিতে আছে ট্যাকিও ইসোফেজিয়াল ফিস্চুলা, অপশান সিতে আছে অ্যানেনকেফালি আর অপশান ডিতে আছে কনজেনিটাল অ্যানোমালিস অফ দ্য ফিটাল কিডনি। এক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে এই প্রশ্নে কিন্তু বলেছে এক্সেপ্ট, অর্থাৎ কোন ক্ষেত্রে পলিহাইড্রামনিয়াস দেখা যায় না।
এর উত্তর হবে অপশন ডি অর্থাৎ কনজেনিটাল অ্যাবনর্মালিটিস অফ দ্য ফিটাল কিডনি। পলিহাইড্রোমনিয়াস কখন হয়? যখন আমাদের অ্যামনিওটিক ফ্লুইডের পরিমাণটা বেড়ে যায়। তো কনজেনিটাল অ্যাবনর্মালিটিস অফ কিডনিস, যদি কিডনির কোনো ধরনের অ্যাবনর্মালিটি থাকে তাহলে বাচ্চার শরীরে ঠিকঠাক করে ইউরিন প্রোডাকশানটা হয় না। তো ইউরিন প্রোডাকশান কম হলে সেক্ষেত্রে আমাদের অ্যামনিওটিক ফ্লুইডের পরিমাণও কিন্তু কমে যায়। সেই জন্যই যদি বাচ্চার কিডনিতে কোনো ধরনের অ্যাবনর্মালিটি থাকে সেক্ষেত্রে কিন্তু আমাদের পলিহাইড্রোমনিয়াস হবে না। বাকি তিনটি ক্ষেত্রেই কিন্তু পলিহাইড্রোমনিয়াস দেখা যায়, যেমন ডিওডেনাল অ্যাট্রেসিয়া, ট্র্যাকিওইসোফেজুয়াল ফিস্চুলা এবং অ্যানেনকেফালি। Polyhydramnios is defined as a pathological increase of amniotic fluid volume greater than 2000 ml known to be associated with adverse pregnancy outcome। অর্থাৎ অ্যামনিওটিক ফ্লুইড ভলিউম যদি 2000 ml এর থেকে বেশি হয়ে যায় সেক্ষেত্রে আমরা সেটাকে পলিহাইড্রোমনিয়াস বলে থাকি। তো প্রেগনেন্সি জেস্টেশনাল পিরিয়ড বাড়ার সাথে সাথে অ্যামনিওটিক ফ্লুইড ভলিউমের কিছু চেঞ্জেস হয়, যেমন হচ্ছে 12 সপ্তাহে ফ্লুইড ভলিউম থাকে 50 ml, 24 সপ্তাহে অ্যামনিওটিক ফ্লুইড ভলিউম থাকে 500 ml, 36 সপ্তাহে অ্যামনিওটিক ফ্লুইড ভলিউম থাকে 1000 ml, কিন্তু তারপরে এক টার্মে ধীরে ধীরে কমতে থাকে, এর পরিমাণ হয় 500 থেকে 1500 ml সিঙ্গেলটন প্রেগনেন্সির ক্ষেত্রে। তাই 2000-এর থেকে বেড়ে গেলে অ্যামনিওটিক ফ্লুইড ভলিউম সেটাকে আমরা পলিহাইড্রোমনিয়াস বলছি। নেক্সট কোয়েশ্চেন, ব্রোঞ্জ বেবি সিনড্রোম ইজ ক্যারেক্টারাইজড বাই অপশান এতে আছে ডিক্রিজ ইউরিন আউটপুট অ্যান্ড ম্যাক্রোগ্লসিয়া, বিতে আছে বো লাইক লেগস অ্যান্ড কার্ভড লেগস, সিতে আছে ব্রাউনিশ ব্ল্যাক কালার অফ স্কিন, সিরাম অ্যান্ড ইউরিন, অপশান ডিতে আছে ইয়েলোইশ কালার ডিসকালারেশন অফ দ্য স্কিন। এর উত্তর হবে অপশান সি অর্থাৎ ব্রাউনিশ ব্ল্যাক কালার অফ দ্য স্কিন, সিরাম অ্যান্ড ইউরিন। তো ব্রোঞ্জ বেবি সিনড্রোমটা কি? ইন্টেন্স গ্রে ব্রাউন ডিসকালারেশন অফ দ্য স্কিন, সিরাম অ্যান্ড ইউরিন। স্পেশালি কাদের ক্ষেত্রে দেখা যায়? প্রিম্যাচিওর ইনফ্যান্টের ক্ষেত্রে দেখা যায়। When phototherapy was used to reducing hyperbilirubinemia, pre-existing hepatic disease is suspected as the cause of jaundice and may have prevented the biliary excretion of photooxidation product of bilirubin. Their retention result in bronch discoloration। অর্থাৎ হাইপারবিলিরুবিনেমিয়া কমানোর জন্য যখন বাচ্চাদেরকে ফটোথেরাপি দেওয়া হয় তার ফলে যে অক্সিডেশন হয় এবং যে অক্সিডেশন বিলিরুবিনের যে প্রোডাক্টগুলি সেগুলি বডি থেকে বের হতে পারে না, কেন? লিভার রিলেটেড কোনো ডিজিজের কারণে। সেক্ষেত্রে ওই অক্সিডাইজড যে বিলিরুবিন প্রোডাক্টগুলি আছে সেগুলি বডিতে জমতে শুরু করে এবং এই ধরনের ব্রোঞ্জ কালার সৃষ্টি করে। Next question, in which of the following genetic condition karyotype 47XXY is seen? অর্থাৎ আমাদের নর্মাল ক্রোমোজোম সংখ্যা 46, কোন ক্ষেত্রে 47 অর্থাৎ 47টি ক্রোমোজোম দেখা যায়? অপশান এতে আছে ডাউন সিনড্রোম, বিতে আছে ক্লাইনফেল্টার সিনড্রোম, সিতে আছে এডওয়ার্ড সিনড্রোম, ডিতে আছে প্যাটাউ সিনড্রোম। এক্ষেত্রে উত্তর হবে ক্লাইনফেল্টার সিনড্রোম বা অপশান বি ক্লাইনফেল্টার সিনড্রোম। নেক্সট কোয়েশ্চেন, the main drug of choice of heart failure is option A decadron, option B digoxin, option C morphine, option D escorlin। তো এর উত্তর হবে অপশান বি ডিগক্সিন। হার্ট ফেলিয়ারের ক্ষেত্রে যেহেতু হার্ট আমাদের ঠিকঠাকভাবে কন্ট্রাক্ট করতে পারে না এবং বডির যে প্রয়োজনীয় যে ব্লাড সাপ্লাই সেটা সাপ্লাই করতে পারে না, সেক্ষেত্রে ডিগক্সিন এই ড্রাগটি কী করে? হার্টের যে কন্ট্রাকশন সেটাকে আরও স্ট্রেংথ করে, অর্থাৎ আরও শক্তিশালী করে। এর ফলে হার্ট প্রপারলি ব্লাড সাপ্লাই করতে পারে এবং হার্ট বিটটাকেও ডিক্রিজ করে। নেক্সট কোয়েশ্চেন আছে, হুইচ অফ দ্য ফলোয়িং ড্রাগ উড বি লিস্ট এফেক্টিভ ইন লোয়ারিং এ ক্লায়েন্ট সিরাম পটাশিয়াম লেভেল? ক্লায়েন্টের হাইপার ক্যালেমিয়া যদি হয়ে থাকে সেক্ষেত্রে ক্লায়েন্টের সিরাম পটাশিয়াম লেভেল কমাতে
কোন ধরনের ড্রাগ হেল্প করে? অপশান এতে আছে গ্লুকোজ অ্যান্ড ইনসুলিন, অপশান বিতে আছে পলিস্টাইরিন সালফোনেট, অপশান সিতে আছে ক্যালসিয়াম গ্লুকোনেট, অপশান ডিতে আছে অ্যালুমিনিয়াম হাইড্রক্সাইড। এক্ষেত্রে উত্তর হবে অপশান ডি অ্যালুমিনিয়াম হাইড্রক্সাইড। তো অ্যালুমিনিয়াম হাইড্রক্সাইড এক ধরনের অ্যান্টাসিড যা পটাশিয়ামের লেভেল কমাতে সাহায্য করে না। বাকি সবগুলি কিন্তু আমাদের হাইপার ক্যালিমিয়ার ক্ষেত্রে পটাশিয়াম লেভেল কমাতে সাহায্য করে আমাদের বডিতে। তো আজকের ক্লাস এই পর্যন্তই। আরও অনেক ইনফরমেটিভ ক্লাস পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে ফলো করুন এবং আমাদের ভিডিওগুলি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য থ্যাংক ইউ।